ভর ত্রুটি ও নিউক্লিয় বন্ধন শক্তি। আচ্ছা, সো এই টপিকটা বেসিক্যালি তোমার ভর্তি পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ভর ত্রুটি জিনিসটা কি দেখো, কি বলা হচ্ছে, কোনো পরমাণুর প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মোট ভর পৃথকভাবে নির্ণয় করলে দেখা যায় পরমাণুর প্রকৃত ভর অপেক্ষা এই ভরের সমষ্টি সামান্য বেশি। এই কথাটার মানে মনে করো তোমার কাছে একটা পরমাণু আছে A, এই পরমাণুটার প্রোটন সংখ্যা মনে করো 2, প্রোটন সংখ্যা মনে করো 2, আর ভর সংখ্যা মনে করো 4। তাহলে এই পরমাণুটার প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে মনে করো 4। তাহলে বলো এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে হচ্ছে 2টা। নিউট্রন কয়টা আছে? 4 বিয়োগ 2 কয়টা? 2টা। ওকে, এখন দেখো, এখন তুমি যদি এই 2টা প্রোটনের ভর বের করো, তাহলে আমি যদি বলি যে আমার একটা প্রোটনের ভর হচ্ছে mp, mp মানে হচ্ছে মাস অফ প্রোটন, তাহলে 2টা প্রোটনের ভর কত আসবে? 2 ইনটু mp। ওকে, আর একটা নিউট্রনের ভর যদি আমরা mn ধরি, তাহলে 2টা নিউট্রনের ভর কত আসবে? 2 ইনটু mn। অর্থাৎ আমি আলাদাভাবে 2টা প্রোটনের ভর ক্যালকুলেট করলাম, ওকে, আবার আলাদাভাবে আমি 2টা নিউট্রনের ভর আমি ক্যালকুলেট করলাম। আর ইলেকট্রনের ভর কিন্তু খুবই কম, তুমি জানো ইলেকট্রনের ভর খুবই কম, এই জন্য আমরা ইলেকট্রনের ভরকে সবসময় আমরা হচ্ছে যে খুবই নগণ্য বিবেচনা করব। অর্থাৎ একটা পরমাণুর টোটাল ভর হিসাব করার সময় ইলেকট্রনকে আমরা কখনো কনসিডার করব না, যে ইলেকট্রনের ভর খুবই সামান্য। ওকে, তাহলে 2টা প্রোটনের ভর কি হবে ভাইয়া? 2 ইনটু mp। আর 2টা নিউট্রনের ভর ভাইয়া কি হবে? 2 ইনটু mn। ওকে, আচ্ছা, এখন যদি ভাই আমি মাঝখানে যোগ চিহ্ন দিই, এর সাথে যোগটা লাগাবো, আচ্ছা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে আমি 2টা প্রোটনের ভর আলাদাভাবে বের করলাম, 2টা নিউট্রনের ভর আমি আলাদাভাবে বের করলাম, বের করার পর ভাইয়া যোগ করলাম, তাহলে আমি কি পাবো? এই পরমাণুটার ভর পেয়ে যাব না? এই পরমাণুটার ভর পেয়ে যাব। আচ্ছা, মনে করো আপাতত মেনে নাও এই ভরের মানটা হচ্ছে x।
এখানে প্রোটনের ভর বসাইলে নিউটনের ভর বসাইলে একটা হিসাব তো আসবে নাকি? তো আমরা আপাতত এই হিসাবটা করার পরে কত পেলাম? x পেলাম। ওকে, তাহলে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে তাদের ভর আলাদাভাবে হিসাব করব। ওকে, দেন একটা পরমাণুতে যতগুলো নিউট্রন থাকবে তাদের ভর আমি আলাদাভাবে হিসাব করব। হিসাব করার পর আমি কি করব? যোগ করব। হিসাব করার পর যোগ করব। যোগ করলে আমি এই পরমাণুটার ভর পেয়ে যাব না? ভর পেয়ে যাব। ধরলাম ওই ভরের পরিমাণ কত? x। ওকে, আচ্ছা, কিন্তু আমরা যদি এই পরমাণুটার প্রকৃত ভর হিসাব করি। প্রকৃত ভর মানে কি? অ্যাকচুয়ালি পরমাণুটার যেটা ভর সেটা। এটা কিভাবে পাওয়া গেছে? বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। মনে করো তুমি এই পরমাণুটার প্রকৃত ভর কত পাইলা? y পাইলা, মনে করো। তাহলে আলাদা আলাদা ভাবে প্রোটন এবং নিউট্রনের মোট ভর হিসাব করলে, এরপরে যোগ করলে যে ভরটা পাওয়া যায় সেটাকে আমরা কত বিবেচনা করলাম? x। আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই পরমাণুটারই প্রকৃত ভর আমরা কত পেলাম? y। ওকে, এখন দেখা যাবে কি? এখন দেখা যাবে এই y এর মানটা x থেকে ছোট। কিন্তু ইন রিয়ালিটিতে তো y আর x কি পাওয়ার কথা ছিল? সমান পাওয়ার কথা ছিল। ওকে, তাহলে আলাদাভাবে দুটো প্রোটনের ভর হিসাব করলাম, আলাদাভাবে দুটো নিউট্রনের ভর হিসাব করলাম, যোগ করলাম, কত পেলাম? x। আর অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের মাধ্যমে এই পরমাণুটার ভর কত পেলাম? y। তাহলে এক্সপেরিমেন্ট থেকে যে ভরটা পাওয়া যায় সেটা অলওয়েজ হচ্ছে প্রকৃত। বুঝতে পারছেন? প্রকৃত। তাহলে পরীক্ষা করে দেখা গেছে যে এই y এর মানটা x থেকে সর্বদা কি হয়? ছোট হয়। ওকে, তার মানে এই y আর x এর মধ্যে ভরের ডিফারেন্স কত বলো তো? x y, x y, যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা কি করব? বিয়োগ দিব। ওকে, এই যে দুইটা ভরের যে পার্থক্য, এই ভরের পার্থক্যটাকে আমরা বলে থাকি হচ্ছে মাস ডিফেক্ট। এই ভরের পার্থক্যটাকে কি বলা হয়? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। ভর ত্রুটি। ওকে, তাহলে আমি আবারও বলতেছি যে আমরা যদি প্রোটন এবং নিউট্রনের ভর আলাদাভাবে হিসাব করে যোগ করি তাহলে আমি একটা ভর পাচ্ছি x। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণুটার প্রকৃত ভর পাওয়া গেলে হচ্ছে y। তাহলে এই y এর মানটা সর্বদা কি? x থেকে কি হয়? ছোট হয়। তাহলে এই দুইটা ভরের যে পার্থক্য x মাইনাস y, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এই জিনিসটাকে কি বলা হয়ে থাকে? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। বুঝতে পারছো কিনা? এবং এই ভর ত্রুটি জিনিসটা প্রত্যেকটা পরমাণুতেই থাকে। বুঝতে পারছো? ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এখন তাহলে প্রশ্ন কি? প্রশ্ন যেটা দাঁড়াইলো যে ভরের এরকম পার্থক্য হওয়ার কারণ, ভর তো সমান হওয়ার কথা ছিল, এই ভর গেল কোথায়? প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এই যতটুকু যে ভরের ডিফারেন্স আমরা পাইলাম, এই ভরগুলা কোথায় গায়েব হয়ে গেল? ওকে, এই প্রশ্নের উত্তর আমরা এখন খোঁজার চেষ্টা করব। তো চলো আমরা আগের পেজে একটু ফেরত যাই। এবং কি বলা হচ্ছে? কোনো পরমাণু প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মোট ভর পৃথকভাবে নির্ণয় করলে দেখা যায়, এই যে পৃথকভাবে নির্ণয় করলে দেখা যায় পরমাণুর প্রকৃত ভর অপেক্ষা এই
ভরের সমষ্টি সামান্য কি হয়, বেশি হয়। অর্থাৎ তুমি আলাদা আলাদাভাবে যেটা হিসাব করবা সেটা কত হয়েছে তুমি x, আর পরমাণু প্রকৃত ভর কত y, তাহলে x এর মানটা y থেকে সামান্য কি হবে, বেশি হবে। ব্যাপারটা এমন না যে ভরের পার্থক্য অনেক বেশি থাকবে, বাট সামান্য কি থাকবে, বেশি। যেমন দেখো উদাহরণটা দেখো, যেমন হিলিয়াম পরমাণুতে হিলিয়ামের প্রোটন কয়টা, এই বুঝতে পারো হিলিয়ামের প্রোটন কয়টা, দুইটা, ভর ভায়া কত 4, 2 4। আচ্ছা, তাহলে হিলিয়াম পরমাণুতে দুইটা প্রোটন ও দুইটা কি থাকে, নিউট্রন থাকে। ওকে, প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক ভর যথাক্রমে 1.0074 AMU। কেমিস্ট্রিতে প্রোটন নিউট্রনের ভরগুলা সাধারণত AMU এককে প্রকাশ করা হয়। AMU মানে কি, দেখো AMU মানে হচ্ছে AMU পুরো কি, অ্যাটমিক মাস ইউনিট। আর 1 AMU সমান, এগুলো লিখে থাকার সময় এই পেজে যা যা লিখছি সবই লিখুন। AMU সমান হচ্ছে 1.66 into 10 power minus 27 kg। ওকে, এইটা ভাই মুখস্থ রাখবো সবাই। ডেটা যে 1 AMU সমান 1.66 × 10⁻⁻27 কেজি। আর এটাকে যদি আমি গ্রামে লিখি তাহলে কত আসবে, গ্রামে লিখলে আসবে হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। দেখো কেজি হচ্ছে কোন একক, SI, আর গ্রাম হচ্ছে কোন একক, CGS। তো আবার আমরা ফলো করব কোনটা, আমরা ফলো করব অলওয়েজ SI, ঠিক আছে, SI সেই পেজটা সবাই লিখে লগে। আগের ক্লাস সব ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, তো তোমরা যাদের ক্লাস মিস গেছে ক্লাসগুলো অবশ্যই কি করে নিবা নিজ দায়িত্বে। মাঝখানে ভিতরে বাসা চেঞ্জ করছিলাম, তো তখন বাসায় নেট ছিল না প্রায় এক সপ্তাহ,
সোশ্যাল মিডিয়া সিনড্রোম বলে একটা বিষয় আছে। মানে যেমন আমি আমার ফোনে ইচ্ছা করে কোনো এমবি রাখতেছি না। তোমাদের প্রত্যেকেরই ফোনে 5-7 জিবি করে এমবি থাকে না, মেগাবাইট। সবাই ওয়াইফাই ইউজার, সব ভিআইপি পাবলিকে। এই হাসপাতাল গেটে মিনিমাম মনে হয় 10 থেকে 12 জায়গায় আমার ওয়াইফাই কানেকশন করা আছে। আমি যেখানেই যাই, এমবি অবশ্য লাগে না, ওয়াইফাই নিয়ে চালাই। তো দেখো সোশ্যাল মিডিয়া খুব বাজে জিনিস কি, যেমন কালকে হচ্ছে যে ফোনে এমবি ছিল না, আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না, মেসেজ চেক করতে পারতেছি না। আবার ফোনে কোনো টাকাও নেই যে করে ফোন দিচ্ছি, ব্যালেন্স নেই। ওই লোন নিয়ে রাখছি 20 টাকা কত আগে, ঠিক আছে, ওই টাকা ফেরত দিই না। এখন ফোনে টাকা রিচার্জ করলে কেন দেবে, ঠিক আছে, দেখো কি অবস্থা। না মানি ব্যাগে কিন্তু টাকা আছে, কথাটা বুঝতে পারছি, 20 টাকা লোন নিয়ে রাখছি। তাহলে চিন্তা করে এটা কিন্তু ভালো আচার আচরণ নাই। তোমাদের অনেকেই কাজ করে, দেখবেন যে বান্ধবীদের পকেটে ভ্যানিটি ব্যাগে টাকা আর টাকা, 500-1000 টাকার নোট ভরপুর। তুমি যে যদি বলো যে বান্ধবী 20 টাকা দেবে, ফুচকা বান্ধব দিবেন, ওর কাছে কিন্তু টাকা আছে। হ্যাঁ, এরকম টাইপের প্রবলেম আছে। টাকা থাকলেও বলবে নাই, টাকা থাকলেও বলবে নাই। তো আরিফ এরকম তোমাদের নিজের টাকা ইনকাম করার বয়স হয় নাই, আমার তো বাবার টাকায় খাওয়া সমস্যা। যেটা বলতেছিলাম আসলে, তো এই যে ফেসবুকে ঢুকতে পারতেছি না, হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না, মানে আমি গেলে হাঁস করতেছি, মোবাইলে ঢুকি, হোয়াটসঅ্যাপে ক্লিক করি, আগের মেসেজ চেক করি, ঠিক আছে, ফেসবুকে ঢুকি, এগুলো লোড হয়ে আছে, এগুলো চেক করতেছি। মানে এই যে জিনিসটা, মানে আমি হাঁস করতেছি এই এমবির জন্য। ছিল না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস, বুঝতে পারছো? মানে তুমি যখন লং টাইম ফেসবুক ইউজ করবা, বা হঠাৎ করে যখন তুমি ফোন থেকে বের হয়ে যাবা, ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, যাই একটু ঢুকি, একটু ফেসবুকে যাই, একটু রিল দেখি, নাচ গান দেখি, ঠিক আছে, ওকে ওকে। এরপরে হচ্ছে যে কত বছর আগে শেফালিকে মেসেজ দিয়েছিলাম, একটু শেফালির মেসেজ চেক করে আসি, রিপ্লাই দিছি কিনা, ঠিক আছে, কথাটা বুঝতে পারছি না। হ্যাঁ, এরকম একটা কাল্পনিক কাহিনী আছে, বুঝছো, বদরুল আর হচ্ছে আরে বদরুল আর শেফালি, এরকম। তো বদরুল শেফালিকে যখন মেসেজ দিচ্ছে, তখন বদরুল হচ্ছে ক্লাস 10-এ পড়ে। কি অবস্থা হচ্ছে, বাপেরও ধন সম্পত্তি কিছু নাই, শেফালি পাত্তা দেয় না, ঠিক আছে, ওকে। এরপরে বদরুল কত কষ্টে, ঠিক আছে, এবার ধরো বদরুল বিসিএস ক্যাডার হয়েছে। হ্যাঁ, এইবার শেফালি কোনো এক রাতের 1টায়, ঠিক আছে, বৃষ্টির রাতে, ঠিক আছে, পরিবেশ ভালো, শেফালি মেসেজ দিছো, কি অবস্থা, কেমন আছো, ঠিক আছে। আসলে আমার আব্বু আসলে মানতেছিল না, তো ওই জন্য আমি রাজি ছিলাম না তখন, ঠিক আছে, এখন আমি রাজি আছি, ঠিক আছে, ওকে, আমরা এবার মিলে বিয়ে শাদী করবো, সংসার করবো, ঠিক আছে, এই মেসেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। সেইটাই হলো দুনিয়ার রিয়ালিটি। ছেলেদের বলতেছি, এই বয়সে এগুলোতে ইনভলভ হবা, তুমি শেষ। আগে নিজের স্ট্যাটাস তুমি অর্জন করো, তারপরে তুমি এগুলোতে ইনভলভ হও, ইউ উইল সাকসেস। তোমার সাকসেস হবে কিনা গ্যারান্টি নেই, ঠিক আছে। তো তারপরে সাকসেস রেটটা কি থাকবে, ইন্টারেস্ট বেশি থাকবে। অনেকে আবেগ থাকে না, দেখবা আমি অনেক ছেলে দেখছি, মেয়ে হাত পা কেটে ফেলে, ব্লেড দিয়ে কেটে, অথচ রং লাগায় তারপরে দেখায় মানুষকে হাত কাটছে, সেই কাজ করা যাবে। ভাই আমি এগুলো কি করতে যাবো, আমার কি মাথা খারাপ, আমি কি বাংলা করে দিচ্ছিলাম, এগুলো তারা করে সব পাগল, ঠিক আছে। এটা বাংলা সিনেমা না, ঠিক আছে। দেখো আগের কালে বাংলা সিনেমা মেয়ে হলো অনেক কোটি, আর ছেলে সব গরিব, সব মুভি দিয়ে এরকম কোনো বাংলা মুভি পাইলাম না, ছেলে বড় লোক, মেয়ে গরিব, খুব কম রেয়ার কেস। তো দেখো সবাই ব্যাক করে গেছে। তো কি বললাম যে দেখো, প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর যথাক্রমে কত দেখো, 1.0074 AMU ও 1.0086
এম। আচ্ছা, তাহলে পরমাণুর মোট ভর হওয়া উচিত, কি হওয়া উচিত বলো? 2 ইন্টু প্রোটনের ভর প্লাস 2 ইন্টু নিউট্রনের ভর। হিসাব করলে কত আসবে? 4.032 এম, এটা হওয়া উচিত। কিন্তু হিলিয়াম পরমাণুর প্রকৃত ভর কত? 4.003 এম। তাহলে লক্ষ্য করো, হওয়া উচিত ছিল কত? 4.032 এমইউ, কিন্তু অ্যাকচুয়াল ভরটা কত? 4.003 এম। তাহলে অ্যাকচুয়াল ভরটা আলাদাভাবে হিসাবকৃত মানের চেয়ে সর্বদা কি আসবে? ছোট। এই অতিরিক্ত ভরকে কি বলে? ভর ত্রুটি বা মাস ডিফেক্ট হিসেবে কি করা হয়? চিহ্নিত করা হয়। তাহলে সুতরাং হিলিয়াম পরমাণুর ভর ত্রুটি কত? আর ভর ত্রুটি অলওয়েজ কি দিয়ে প্রকাশ করা হয়? ভর ত্রুটি কি দিয়ে প্রকাশ করা হয়? ডেল্টা এম। যেদিন আসলে দুইটা ভরের পার্থক্য, এজন্য ডেল্টা এম। যে ডেল্টা এম সমান কত আসবে? দেখো, বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে 4.032 মাইনাস 4.003 এম, মানে কত আসছে? 0.001 এমইউ। আর ব্র্যাকেটে দেখো কি লেখা আছে? ইলেকট্রনের ভর নগণ্য ধরা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন জায়গা স্বাভাবিক যে এই অতিরিক্ত ভর কোথায় যায় বা এর পরিণতি কি? এবার ইম্পর্টেন্ট লাইন দেখো, আসলে এই অতিরিক্ত ভর আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুসারে কিসে পরিণত হয়? শক্তিতে পরিণত হয়। তোমাদের 9 এর বইতে একদম কভার পেজ একটা সূত্র ছিল না? E সমান সমান কত? mc স্কয়ার। ওকে, তোমরা সবাই এটা জানো। ওকে, তাহলে এই অতিরিক্ত ভর আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুসারে শক্তিতে পরিণত হয় এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে ধরে রাখে। এই কথাটার মানে কি? দেখো, আমাদের পরমাণুর নিউক্লিয়াসে কি কি জিনিসপত্র থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রনকে কি বলে? নিউক্লিয়ন বলে। কি বলে? নিউক্লিয়ন। প্রোটন হচ্ছে একটা নিউক্লিয়ন যেটা নিউক্লিয়াসে থাকে, নিউট্রন হচ্ছে আরেকটা নিউক্লিয়ন যেটা এটা নিউক্লিয়াসে থাকে। ওকে, আচ্ছা, এই শক্তিকে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বলে। তাই এই ভর ত্রুটি থেকে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুযায়ী যে শক্তিটা পাওয়া যাবে, এই শক্তিটাকে কি বলা হয়? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ওকে, এই যে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বলে। কি লিখছে? নিউক্লিয়াসের অভ্যন্তরে সমচার্জধর্মী প্রোটনগুলো পরস্পরকে প্রবলভাবে কি করে? বিকর্ষিত করে। কিন্তু এই নিউক্লিয়ার বন্ধন শক্তির জন্য নিউক্লিয়াস স্থায়িত্ব লাভ করে। তুমি লজিক্যালি চিন্তা করে দেখো ভাই, নিউক্লিয়াসের ভিতরে মনে করো ইউরেনিয়াম একটা মনে করো যে অ্যাটম, এটার মধ্যে 92টা প্রোটন আছে। চিন্তা করছো, 92টা প্রোটন। এখন এই 92টা প্রোটন যদি নিউক্লিয়াসে থাকে, তাহলে প্রত্যেকটা প্রোটন কি ধরনের চার্জযুক্ত? ধনাত্মক চার্জযুক্ত। তাহলে কি ধনাত্মক চার্জযুক্ত এতগুলা পার্টিকেল এক জায়গায় আছে, এর মধ্যে কি প্রবল পরিমাণে বিকর্ষণ হবে না? তাহলে তো অ্যাটমের মধ্যে বিস্ফোরণ ঘটার কথা, প্রোটনগুলো তো সেপারেট হয়ে যাওয়ার কথা। বাট ইন রিয়ালিটিতে এরকমটা হয়? এরকমটা কিন্তু হয় না। কেন হয় না? বিকজ এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যেটা আছে, এটাই কি করে? এই প্রোটনগুলোকে এবং নিউট্রনগুলোকে একসাথে আবদ্ধ করে রাখে, যাতে করে এরা আলাদা হতে না পারে, যাতে করে আমাদের পরমাণুটা কি অধিক স্থিতিশীলতা অর্জন করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে ভর ত্রুটিকে ডেল্টা এম হিসেবে চিহ্নিত করলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিভাবে বের করে? দেখো, সূত্রটা কি? নরমালি ফর্মুলাটা কি ছিল? E = mc স্কয়ার। এখন m এর জায়গায় কি বসাবো? ডেল্টা m। তাহলে আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি ক্যালকুলেট করা হয় কিভাবে? E = ভর ত্রুটি মানে ডেল্টা m ইনটু c স্কয়ার। c এখানে কি? c এখানে কি? আলোর বেগ। c হচ্ছে আলোর বেগ, তাহলে আলোর বেগের বর্গ, আলোর বেগের বর্গ। আচ্ছা, এবার চলো ভর ত্রুটি কিভাবে ক্যালকুলেট করে। যে কোনো পরমাণুর জন্য দেখো সবাই, যে কোনো পরমাণুর জন্য ভর ত্রুটি কিভাবে ক্যালকুলেট করে? ভর ত্রুটি ডেল্টা এম সমান দেখো z * mt। z কি বলতো? পারমাণবিক সংখ্যা বা প্রোটন
ক্যাপিটাল এন হচ্ছে এখানে দেখো নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যাকে নিউট্রনের ভর দিয়ে গুণ, ওকে, মাইনাস এম অফ নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর, ওকে, নিউক্লিয়াসের প্রকৃত ভর। শোনো, নিউক্লিয়াসের প্রকৃত ভরটা অলওয়েজ প্রশ্নে দেওয়া থাকবে, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ওকে। তোমার কাজ হচ্ছে জাস্ট এই বাম পাশের জিনিসটা হিসাব করা, ওকে। আচ্ছা, তাহলে দেখো জেড হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা, ক্যাপিটাল এন হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা, ওকে। এমপি কি এখানে একটি প্রোটনের ভর, এম এন হচ্ছে একটি নিউট্রনের ভর, আর এম এন ইউ সি মানে নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের ভর, বুঝতে পারলাম ভর দুটি, ওকে। এবার দেখো আমি এই যে সূত্রগুলোতে বক্স দিছি, এই দুটো ফর্মুলা তোমরা খাতায় লিখো, এই ভর দুটি বের করার সূত্রটা লিখো, আর ওই যে ই সমান সমান ডেল্টা এক্স স্কয়ার লিখো। আচ্ছা, এএমইউ হচ্ছে দাঁড়াও একটু দেখাই নিবি, এএমইউ হচ্ছে তোমার অ্যাটমিক মাস ইউনিট, ওকে। তো 1 এএমইউ সমান হচ্ছে 1.66 × 10⁻27 কেজি এসআই এককে, আর 10⁻24 গ্রাম সিজিএস। কলেজে ক্লাস হচ্ছে, কলেজে যাচ্ছ না, শুরুই হয়নি ক্লাস, কিন্তু পরীক্ষা তো ঠিকই দিবে, ডিসেম্বর মাসে ঠিকই পরীক্ষা হবে, সো হবে। চারটা দিয়ে রাখবো, দেখবা 6-7টা, ঠিক আছে। মডেলগুলো দেখবা সিলেবাসে অর্ধেকের বেশি দিয়ে রাখছে, 6-7টা চ্যাপ্টার দিয়ে রাখবো। শোনো, 6-7টা চ্যাপ্টার দিয়ে রাখলে তুমি কি 6-7টা চ্যাপ্টার শেষ করতে পারবা? ভালোভাবে 3টা বা 4টা চ্যাপ্টার শেষ করবা, ওগুলা থেকে আনসার করে পাস, এ প্লাসের স্বপ্ন ভুলে যাও, ঠিক আছে। পাস যদি করতে পারো এটা সাকসেস। এর মধ্যে আবার দেখবা কলেজের পরীক্ষায় কিছু মানুষজন জিপিএ 5 করে, যেমন আমাদের সময়, যেমন আমার কলেজে আমার গ্রেড পয়েন্ট কত দেখো, আমি কলেজের পরীক্ষাতে এখন আমি জিপিএ 5 পাইনি, আমি আমার গ্রেড পয়েন্ট থাকতে 4.67 এরকম গ্রেড পয়েন্ট, মানে এত ভালো লিখতাম নাম্বার দিব। এর মধ্যে আমার এক ফ্রেন্ড ছিল অরূপ বড়ুয়া, ঠিক আছে, অরূপ বড়ুয়া। তো ছেলেটা ভাই দেখতাম যে কলেজের প্রত্যেকটা পরীক্ষায় জিপিএ 5, ঠিক আছে। আমি হচ্ছে ওই যে মাঝে মাঝে সাবজেক্ট প্র্যাকটিক্যাল রুমে যে প্র্যাকটিক্যালটা সাইন করে দিতাম, তখন আমি খাতা দেখতাম, অরূপ বড়ুয়ার খাতাটা বের করে দেখতাম, কি সুন্দর লেখা, মানে একটা কোনো কাটাকাটি নেই, কিছু নাই, এত সুন্দর যে একটা ছেলে লিখতে পারে, এটা আমি বিশেষ কেমনে পাই। তখন আমি বলতাম আমি অস্পারে গায়ে আছি, কিছুই পারি না, ঠিক আছে। তো ছেলেটা হচ্ছে বুয়েটে পড়তো, সিইসিতে ভর্তি হয়েছে। বুয়েট সিইসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা ডিপার্টমেন্ট, এবং বুয়েট সিইসিতে কারা পড়ে, বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো বুয়েট সিইসিতে পড়ে, বুঝতে পারছো। তোমার মেরিট পজিশন থাকতে হবে 1 থেকে 120 বুয়েট 200 থাকলে পাওয়া যাইতেও পারে, তো না পাওয়ার সম্ভাবনা বেশি। 150-এর মধ্যে থাকলে সেফ, 1 থেকে 150 সিইসি, বুয়েট সিইসি। তো আর আমি ছিলাম বুয়েট সিইসিতে, আর আমি ওয়েব ডেভেলপার কিনা, আমার অবশ্যই একটু হ্যাঁ ওয়েব ডেভেলপে আগ্রহ একটু কম, মানে সাইবার সিকিউরিটি হ্যাকিং টেকিং একটু আগ্রহ বেশি, ঠিক আছে। আসলে কেমিস্ট্রি পড়াতে যাওয়া হচ্ছে যে সব গেছে, কথাটা বুঝতে পারছো, মানে আমি আমার সাবজেক্টের বড় মজা লাগে পড়তে, বাট সারাদিন হচ্ছে কেমিস্ট্রি মাথার মধ্যে ঘুরে হইতেছে যে এরপর আবার বাসায় যাওয়া হলো যে আবার এগুলো করতে হয়, কোনো কিছু মিল নেই, ঠিক আছে। পড়ানো ছিল আইসিটি, পড়াচ্ছি কেমিস্ট্রি, ঠিক আছে, 3টা হয়ে গেছে।
আসলে সময় পাই না আসলে বলতে। আর আইসি লেভেলের সময় যে কলেজ লেভেলে যে আইসিটি এগুলো খুবই নর্মাল পড়াশোনা, শুধু একটা চ্যাপ্টার আছে পড়ানোর মতো, ওই চ্যাপ্টার 3 কি জানি সংখ্যা পদ্ধতি, একটা চ্যাপ্টার আছে জাতে। এই চ্যাপ্টার পরে কিছু মজা আছে, এছাড়া বাকি চ্যাপ্টারগুলো কোনো রসকস নাই, ঠিক আছে। আর প্রোগ্রামিং একটু মজা আছে, প্রোগ্রামিং সি প্রোগ্রামিং HTML হালকা পাতলা। হ্যাঁ, তোমরা তবে ভবিষ্যতে যাদের তোমাদের সিএসসি তে পড়ার ইচ্ছা আছে, এখানে অনেকেরই আছে, কম্পিউটার সায়েন্স তোমরা পড়তে চাও, তোমার আছে। মেয়েদের মধ্যে কারো নাই, মেয়েরা সব ডাক্তার হয়, ঠিক আছে। তো ছেলেদের যাদের আছে কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছা, তোমরা সি প্রোগ্রামিং এর যে অধ্যায়টা আছে এখন, আমাকে যদি আবার বলতে যে ভাইয়া, এখন যদি আমাকে এসে জিজ্ঞেস করে ভাইয়া আপনি যদি আপনাকে আবার চয়েস দেওয়া হয় আপনি সিএসসি করবেন নাকি ট্রিপল করবেন, আমি চোখ বন্ধ করে ট্রিপল নিতে ভর্তি হব। কথাটা বুঝতে পারছি? মেকানিক্যাল ভালো, ভালো। যাক, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। চলো এবার একটা অঙ্ক করবো আমরা। এইটা তোমার আসছে 2 4 5 আসছে। ওই ছিল তুমি 4 5 লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিলাম, ঠিক আছে। শুধু তোমার অর্ধেক ছিল তোমার আব্বুর কাছে, বাকি অর্ধেক তোমার আম্মুর কাছে ছিল, ঠিক আছে। ওকে, যাই হোক, কোশ্চেনটা পড়ো ভালো করে। দেখো কি বলছে, এমপি, এটা কি নেপচুনিয়াম, ওকে। অ্যাটমিক নাম্বার কত? 93, মাস কত? 239। নেপচুনিয়াম পরমাণু প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো, যার প্রকৃত ভর, দেখো আমি কি বলছিলাম, প্রকৃত ভরটা দেওয়া থাকবে, প্রকৃত ভরটা দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? 237.81 mu। আচ্ছা, এরপরে দেখো নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের ভর যথাক্রমে দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে, টেনশন নেই, ওকে। তোমরা এগুলো মুখস্থ করে যাইতে হবে না। অ্যাডমিশন এটা কোনো মেডিকেল পরীক্ষা না যে মানে তারা চাবে তুমি এগুলো মুখস্থ করে আসো বাসা থেকে, না, দরকার নেই। এখন দেখো অঙ্কটা আমরা কিভাবে করবো। প্রথমে কি করবো বলো, আমরা আলাদা আলাদা ভাবে কি করবো, আলাদা আলাদা ভাবে আমরা প্রোটন এবং নিউট্রনের ভর বের করবো। আচ্ছা দেখো তো ভাই, প্রোটন কয়টা? প্রোটন কয়টা? প্রোটন 93টা, তাহলে 93 ইনটু প্রোটনের ভর, 93 ইনটু প্রোটনের ভর প্লাস, এবার বলো 6 কি এবার কি বের করতে হবে? নিউট্রন, নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন সংখ্যা কেমনে বের করে? উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা মাইনাস, তাহলে 239 থেকে 93 বিয়োগ, তাহলে কি পাওয়া যাবে? নিউট্রন সংখ্যা পাওয়া যাবে ইনটু নিউট্রনের ভর, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আলাদা আলাদা ভাবে পুরো পরমাণুটার ভর আমরা পেয়ে গেলাম। তাহলে ভর ত্রুটি কেমনে বের করব? আলাদা আলাদা ভাবে হিসাবকৃত ভর থেকে পরমাণুর প্রকৃত ভরটা কি করব? মাইনাস করব। এই যে মাইনাস করলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ভর ত্রুটি পেয়ে গেলাম। এবার ভর ত্রুটিকে অবশ্যই ভাই কিসে কনভার্ট করা লাগবে? ভর ত্রুটিকে অবশ্যই কিসে কনভার্ট করা লাগবে? কেজিতে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা কি করলাম, ওই যে আমরা জানি না 1 AU সমান কত? 1.66 × 10⁻27 কেজি। তাহলে এখান থেকে আমরা কেজিতে কনভার্ট করলাম। আচ্ছা, ওকে। এবার বন্ধন শক্তি বের করব। তাহলে বন্ধন শক্তি বের করার সূত্র কি? E = mc²। তাহলে এখানে আমরা m এর জায়গায় দেখো ভর ত্রুটি বসাই দিব, m এর জায়গায় ভর ত্রুটি বসাই দিব, আর c এর জায়গায় কি লিখব? আলোর বেগের কি বর্গ, আলোর বেগের বর্গ। তাহলে আমাদের আচ্ছা, এখন দেখো এখানে সরাসরি ওরা মেগা ইলেকট্রন ভোল্টে এনার্জিটা লিখে দিচ্ছে। এবার আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ হিসাবটা করে দেখাচ্ছি কিভাবে আসলে জুল থেকে মেগা ইলেকট্রন ভোল্ট আসে। এবার এটা একটু খাতায় তুলো তোমরা, আমি এখানে লিখেছি, এই যে এই লাইন থেকে দেখো, তাহলে এনার্জি ফর্মুলা কি? ডেল্টা m c², ওকে, ডেল্টা m c²। আচ্ছা, কেউ
দাও আমাকে একটু কষ্ট করে এই লাইনটা একটু হিসাব করে বলো তো, আমাকে একটা ক্যালকুলেটর দাও থাকে। এই হিসাবটা সবাই মনোযোগ দাও, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রশ্ন। তোমাদের কিন্তু ক্যালকুলেটরে এক্সপার্ট হতে হবে, আবার বলছি যারা ভালো করতে চাও ক্যালকুলেটরে তোমাকে এক্সপার্ট হতে হবে। এখন তো বাজারে অনেক অ্যাডভান্স ভালো মানের ক্যালকুলেটর আছে। আমার সময় আমি সব ভর্তি পরীক্ষা 100 এমএস দিয়ে দিছি, ইচ এন্ড এভরি অ্যাডমিশন টেস্ট, কারণ আমি ওটাতে এক্সপার্ট ছিলাম। ঠিক আছে, 100 এমএস। তাহলে দেখো এইখান থেকে হিসাব করার পর তোমার এনার্জির মানটা কিসে আসবে? প্লিজ দেখো, এনার্জির মানটা আসবে জুলে। ওকে, এখন বাট তোমার এনার্জি কোন এককে বের করতে বলছে? মেগা ইলেকট্রন ভোল্ট। তুমি কি করবা? প্রথমে তুমি এই মানটাকে ডিভাইড করবা, এই সংখ্যাটাকে তুমি ডিভাইড করবা দেখো সবাই প্লিজ দেখো, তাহলে তুমি এই সংখ্যাটাকে ডিভাইড করবা 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 এই সংখ্যাটা দিয়ে। তাহলে এটা জুল থেকে কিসে কনভার্ট হবে? ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। কেন? কারণ আমরা সবাই জানি এরকম একটা রিলেশন আছে আমাদের, 1 ইলেকট্রন ভোল্ট, দেখো 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 জুল। ওকে, এরকম হচ্ছে আমাদের একটা রিলেশন আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট এবং জুলের মধ্যে কি সম্পর্ক, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে কোথায় চলে গেলাম বলো? ইলেকট্রন ভোল্টে চলে গেলাম। এখন আমাকে যাইতে হবে কোথায়? দেখো, মেগা ইলেকট্রন ভোল্টে। আচ্ছা বলো তো, মেগা মানে কত? 10 পাওয়ার 6। মেগা মানে 10 পাওয়ার কত? 6। তাহলে তোমাকে যেটা করতে হবে, পরের লাইনে 4.6836 ইন্টু 10 পাওয়ার মাইনাস 10, নিচে হচ্ছে 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19। তাহলে দেখো পরের লাইনে তোমাকে ইলেকট্রন ভোল্ট থেকে, দেখো ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য কত দিয়ে ভাগ দিতে হবে? 10 পাওয়ার 6 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তুমি মেগা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। চলো আমরা হিসাবটা কমপ্লিট করি। আমাদের বরাবর চলে আসছে 2927.25। মেগা ইলেকট্রন ভোল্ট। এবার দেখো কিভাবে হিসাবটা করলাম। প্রথমে আমরা ডেল্টা এম কে কিসে কনভার্ট করব? কেজিতে। ওকে, নালে কিন্তু মিলবে না। ডেল্টা এম কে কেজিতে কনভার্ট করব এই মিউ আর কেজি রিলেশন দিয়ে। আচ্ছা,
এরপরে এইখান থেকে আমরা যে মানটা বের করব এটা কোন এককে আসবে, জুল এককে আসবে। দেন এই জুল এককের মানটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 1.6 × 10⁻19। তাহলে ভাগ দিলে এটা কোন এককে যাবে, ইলেকট্রন ভোল্টে যাবে, ইলেকট্রন ভোল্টে যাবে। বাট তোমাকে বের করতে বলছে কিসে, মেগা ইলেকট্রন ভোল্ট। এগুলো তুমি আবার কত দিয়ে ভাগ দিবা, 10⁻6 দিয়ে ভাগ করবে, তাহলে এটা মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝছি সব স্টেপ বাই স্টেপ। দেখো ওই তো ওরা আনসারটা ডিরেক্টলি লিখে দিচ্ছে, বুঝতে পারছো? আলটিমেটলি পরীক্ষা হলে তোমাকে কিন্তু এই হিসাবটা ডিরেক্টলি করতে হবে, কারণ এইভাবে হিসাব করার মতো লাক্সারি তোমার নাই, কারণ টাইম অনেক কম। কথাটা বুঝো, আমি হইলে তো জীবনেও এত কিছু লিখতাম না, ঠিক আছে? মানে পুরো একটা ওয়ার্ডও খাতায় লিখতাম না, সবই আমি ক্যালকুলেট করে ফেলতাম। ওকে, বলো যে তোমার তো ওই লেভেলের এক্সপার্টাইজ এখনো আসে নাই, ঠিক আছে? সো তোমাকে এখন আস্তে আস্তে খাতায় লিখে লিখে করতে হবে, ধীরে ধীরে তুমি এক্সপার্টাইজ অর্জন করতে পারবে। বুঝছো অঙ্কটা সবাই? কুয়েট 4-5, তাহলে একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন করে ফেললাম। হ্যাঁ এখনো আসে, কি বলে এটা 4-5 অনেক কিছু এখনো আসতে পারে। চলো 4-5 আগে কোন ক্লাসে পড়ি, তখন আমি ক্লাস 4 বা 5 পড়ছি। চলো নেক্সট কোশ্চেন। দেখো ঠিক পরের বছরই কোশ্চেন আসছে আরেকটা। হ্যাঁ পরের লাইনটা কি, পরের লাইনটা বলি নাই। আচ্ছা আচ্ছা, এরপর দেখো কি বলছে, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি মানে হচ্ছে, দেখো নিউক্লিয়ন মানে কি, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা। ওকে, তাহলে তুমি যদি একটা সিঙ্গেল প্রোটনের জন্য বা একটা সিঙ্গেল নিউট্রনের জন্য কি বের করতে চাও, বন্ধন শক্তি বের করতে চাও, তখন তাকে কি বলা হয়, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। এটা কিভাবে বের করে, মোট যে বন্ধন শক্তিটা পাওয়া গেছে এটাকে তুমি কি করবা, এই উপরের সংখ্যা কত 239 না, নিউক্লিয়ন সংখ্যা কত, প্রোটন নিউট্রনের মোট সংখ্যা কত 239, তাহলে 239 দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলেই তুমি একটা সিঙ্গেল প্রোটন বা নিউট্রনের জন্য কি পেয়ে যাবে, বন্ধন শক্তি পেয়ে যাবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ই বাই এ, বুঝছো নাই? আচ্ছা দেখো, এই যে আমরা বন্ধন শক্তিটা পাইলাম, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আলটিমেটলি আমরা 93টা প্রোটনের জন্য পাইছি, আর 239 থেকে 93 বিয়োগ দিলে যা হয়, কারণ দুইজন যোগ করলে কত আসতে হবে, 239 আসতে হবে না? ওকে, তার মানে 239 কি, প্রোটন এবং নিউট্রনের কি সম্মিলিত সংখ্যা না? তাহলে প্রোটন এবং নিউট্রনের সম্মিলিত সংখ্যার জন্য বন্ধন শক্তি কত, 2927.25। বাট তোমার যদি একটা সিঙ্গেল প্রোটনের জন্য বন্ধন শক্তি কত, বা একটা সিঙ্গেল নিউট্রনের জন্য বন্ধন শক্তি কত, তখন তুমি কি করবা, এই যে বন্ধন শক্তিটা পাইছো এটাকে তুমি মোট ভর সংখ্যা দিয়ে কি করে দিবা, ভাগ করে দিলে একটা সিঙ্গেল প্রোটন বা একটা সিঙ্গেল নিউট্রনের জন্য কি চলে আসবে, বন্ধন শক্তি চলে আসবে। এটাকে বলা হয় নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, বা প্রতিটা নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি। ইয়েস, ওটার মধ্যে আলটিমেটলি সবার জন্য সেমই তো, কারণ সবাই তো একসাথেই আছে। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার পেলাম আমাদের। এবার আসে एग्जांपल 34। কি বলছে, যদি 1 AMU, দেখো যদি 1 AMU সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে কি পরিমাণ শক্তি মুক্ত হবে তা ক্যালোরিতে নির্ণয় করো। খুবই সিম্পল। ওকে, তাহলে মাসকে কিসে কনভার্ট করা লাগবে, এনার্জিতে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা আইনস্টাইনের ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি, E = mc²। তাহলে m এর মান ভাইয়া কত, 1 AMU, তাহলে 1 AMU সমান কত, 1.67 × 10⁻27 ইনটু আলোর বেগের কি বর্গ। প্রথমে এনার্জিটা কোন এককে আসবে, জুল এককে আসবে। এখন জুল একক থেকে আমাদের কিসে কনভার্ট করা লাগবে, ক্যালোরিতে কনভার্ট করা লাগবে। আমরা সবাই জানি 1 ক্যালোরি সমান কত জুল, এগুলো না পড়লে কি ইঞ্জিনিয়ার হবা? ইউনিট কনভার্সন না জানলে কোথাও কিছু পারবে না, ঠিক আছে? তাহলে 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। জাস্ট এই মানটাকে 4.2 দিয়ে ডিভাইড করে দিলে এটা কিসে চলে যাবে, ক্যালোরিতে চলে যাবে। তাহলে ক্যালোরি এককে বের হয়ে আসবে, পারা যাবে? ওকে, আচ্ছা তাহলে এগুলো আমাদের ক্লিয়ার। তাহলে ভরটুটি আমাদের শেষ, এগুলো পড়লেই কমন চলে আসবে পরীক্ষায়। চলো এখন আমরা একটু আমাদের লাস্ট এই পেজটা একটু কুইকলি প্র্যাকটিস করব। আমাদের হাতে 3-4 মিনিট আছে। না না, কোনো প্রতিবেদন আসবে, ম্যাথ আসবে না। চলো নিম্নের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। চলো গতবার আমরা এগুলো প্র্যাকটিস করছিলাম। एग्जांपल
35 এটা আসছে বুয়েটে, 1 2 আসছে, বুয়েটে আসছে, চুয়েটে আসছে, অনেকবার আসছে। প্রথমটা দেখো ভাইয়া, দেখো এখানে নাইট্রোজেনের সাথে কার বিক্রিয়া হচ্ছে, হিলিয়ামের বিক্রিয়া হচ্ছে। তাহলে দেখো আমরা কি বলছিলাম, উপরের সংখ্যাগুলোর যোগফল কি হইতে হবে, সেম হইতে হবে, আর নিচের সংখ্যাগুলোর যোগফল কি হইতে হবে, সেম হইতে হবে। দেখো উপরে 14 আছে আর 4 আছে, 14 4 যোগ করলে কত হয়, 18। তাহলে দেখো ওই যে উপরে এখানে দেখো 17, এখানে কত 1, 18, ঠিক আছে। তাহলে দেখো এখানে 7 আর 2 যোগ করলে কত হয়, নিচে 9, তাহলে নিচে দেখো 18 এর যোগ করলে কত হয়, 9, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, ইউরেনিয়ামকে তুমি কি দিয়ে হিট করতেছো, নিউট্রন দিয়ে তুমি হিট করতেছো, ঠিক আছে। ওকে, দেখো এই ধরনের বিক্রিয়া কিন্তু ডিরেক্টলি পরীক্ষা চলে আসে। তাহলে কি কি পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, বেরিয়াম পাওয়া যায়, আর কয়টা নিউট্রন পাওয়া যায়, 3টা নিউট্রন পাওয়া যায়। এখন তুমি যদি উপরের সংখ্যাগুলো সব যোগ করে চেক করো, দেখো কত আসবে, 235 আর যোগ 1 কত, 36, আর এখানে 92 যোগ 141 আর 3 একে কত, 3, দেখবা যে মোট 236 চলে আসবে। নিচে দেখো 36 আর 56 কত হয়, 92 না, 92, নিচের সংখ্যাটাও কিন্তু মিলে গেছে। আচ্ছা দেখো নেপচুনিয়াম থেকে একটা বিটা রে বের হয়ে গেছে। মনে রাখবা কোন পরমাণু থেকে যদি একটা বিটা রে নির্গত হয় তাহলে পরমাণুর প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। বিটা রে বের হলে কি হবে, প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। দেখো এখানে প্রোটন সংখ্যা কত ছিল, 93টা, তাহলে 1 বেড়ে গেলে নিচে কত হয়ে গেছে, দেখো 94, 94 হয়ে গেছে। তাহলে 94 কার পারমাণবিক সংখ্যা, প্লুটোনিয়াম, Pu। আচ্ছা এই তিনটা আমাদের হলো। এই যে নিম্নোক্ত নিউক্লিয়ার বিক্রিয়ার সমীকরণগুলো পূরণ করো। চলো আমরা এগুলো একটু করি। দেখো এখানে অক্সিজেনের সাথে হিলিয়াম, বলো উপরে 16 4 কত, 16 4 কত, 20। এই দেখো 19 আর 1 কত, 20। দেখো 8 আর 2 কত, 10, 9 আর 1 কত, 10, ঠিক আছে। ওকে আচ্ছা এবারে এখানে দেখো উপরে 12, এখানে 3, 3 আর 12 কত হলো, 15। ডান পাশে দেখো 14 আর 1 কত, 15। নিচে দেখো 6 আর 1 কত, 7, 7 আর 0 কত, 7। ওকে এবার এখানে আসো, 12 আর 2 কত, 14, 10 আর 4 কত, 14, 6 আর 1 কত, 7, 5 আর 2 কত, 7। এবার দেখো উপরে দেখো 14 4 18, 17 1 কত, 18, উপরের সংখ্যাগুলোর যোগফল। দেখো 7 আর 2 কত হইলো, 9, আর 8 আর 1 কত হইলো, 9। তাহলে এগুলো তোমরা পারবা আশা করি। এবার এটাও তোমরা পারবা। দেখো এই কোশ্চেনটা বুয়েট 13 14 তে আসছে। ওকে কি বলছে, বিটা রশ্মি কণার আপেক্ষিক ভর শূন্য, কোন তেরস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যা 1 এবং বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক ভর একই থাকে, এটি কিভাবে সম্ভব। দেখো কি বলছে, বিটা রশ্মি নির্গত হওয়ার অর্থ হলো কিসের নির্গমন, ইলেকট্রনের নির্গমন। নিউক্লিয়াসের নিউট্রন ভেঙে প্রোটন ইলেকট্রন কি তৈরি হয়, নিউট্রিনো তৈরি হয়। এই জায়গাটা বলতো, তাহলে বলো নিউট্রন ভেঙে কি কি জিনিসপাতি পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, কি পাওয়া যায়, নিউট্রিনো পাওয়া যায়। এই ইলেকট্রনের নির্গমনের ফলে বিটা রশ্মি তৈরি হয়, অতিরিক্ত প্রোটন তৈরি হয়, পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। যেহেতু নিউট্রন ভেঙে কি তৈরি হচ্ছে, প্রোটন, এই জন্য পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেছে। কিন্তু নিউট্রন ভেঙে প্রোটন তৈরি হয় বলে ভর সংখ্যা কি থাকবে, একই থাকবে। ওকে যেমন দেখো থোরিয়াম থেকে তুমি যদি একটা বিটা রশ্মি বের করে কি পাওয়া যাচ্ছে, ওকে প্রোটোঅ্যাক্টিনিয়াম, এই যে আমাদের 91। ওকে মোট কথা বিটা রশ্মি বের হলে পারমাণবিক সংখ্যা 1 বাড়াই দিবা, শেষ, কোনো কিছু চিন্তা করতে হবে না। ওকে তাহলে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আমার বাসায় লাস্ট ভিডিও